ডিয়ার ভিউয়ার্স, হাতে যদি সোনা থাকে তাহলে সেই সোনা মোটেও হাতছাড়া করবেন না। কিনতে নাও পারেন, কিন্তু এখনই বিক্রি করার কথা মোটেও ভাববেন না, কারণ সোনার বাজারে এই মুহূর্তে এমন কিছু ঘটছে যেটা সত্যি চমকে দেওয়ার মতো। কয়েকজন মার্কিন বিশেষজ্ঞ বলছেন এবছরের শেষে 10 গ্রাম সোনার দাম 4.5 লক্ষ টাকায় পৌঁছতে পারে। আবার একটা মার্কিন ব্যাংকের প্রেডিকশন দাম 5 লক্ষ টাকাও ছাড়িয়ে যেতে পারে। শুধু তাই নয়, রবার্ট কিওসাকি নামক একজন মার্কিন বিশেষজ্ঞ তো আরও 10 ধাপ এগিয়ে গিয়ে বলছেন আগামী 4-5 বছরে 10 গ্রাম সোনার দাম 30 লক্ষ টাকাও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি শুধুই ভবিষ্যৎবাণী, নাকি এর পেছনে বড় কোনো আন্তর্জাতিক খেলা চলছে? সোনার দাম কি সত্যিই এতটা বাড়তে পারে, নাকি সোনা নিয়ে চলছে কোনো গ্লোবাল লেভেলের ম্যানিপুলেশন? বিভ্রান্তি আরও বাড়ছে কারণ আমেরিকা আবার নতুন করে ইরানকে আক্রমণ করতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে, আর পৃথিবী জুড়েই একটা অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে। আর ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যে বিশ্বে যখনই কোনো অনিশ্চয়তা তৈরি হয়, মানুষ তখন নিরাপদ সম্পদ হিসাবে সোনা কিনতে শুরু করে। ফলে সোনার দাম তখন হঠাৎ করে বাড়তে শুরু করে। অথচ সমস্ত হিসাব নিকাশ উল্টে দিয়ে গত কয়েক মাস ধরে সোনার দাম বাড়ার বদলে হঠাৎ কমে যাচ্ছে। আর তাই কনফিউশনটা আরও জোরদার হচ্ছে। যুদ্ধের সময় যেখানে সোনার দামটা বাড়ার কথা, সেখানে উল্টে কমে যাচ্ছে কেন? অর্থনীতির সাধারণ নিয়ম মান্য হচ্ছে না কেন? ডলার কি তাহলে সোনার বিরুদ্ধে শক্তিশালী হয়ে উঠছে? তাহলে কি এর পেছনে সত্যি আমেরিকার বড় কোনো স্বার্থ কাজ করছে? সোনার দাম 30 লক্ষ টাকায় পৌঁছে যেতে পারে, কিওসাকির এই মন্তব্য কি তাহলে সেই বৃহত্তর ষড়যন্ত্রেরই অংশ? ঠিক কি হচ্ছে সোনার দাম নিয়ে? এই আন্তর্জাতিক খেলায় কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে? আর আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের এখন ঠিক কি করা উচিত? সোনা কেনা উচিত, নাকি সোনা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত? আজকের এই ভিডিওটাতে এই পুরো বিষয়টাই যুক্তি আর তথ্য দিয়ে বিশ্লেষণ করব। সো লেটস স্টার্ট। দেখুন, 2026 সালের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা চলছে। 5 মাস ধরে পরিস্থিতি উত্তপ্ত। মাঝখানে কিছুদিনের যুদ্ধবিরতি চলেছিল, কিন্তু তারপরে যুদ্ধ আবারও শুরু হয়েছে। সম্প্রতি ইউক্রেন ইরানের একটা তেলবাহী ট্যাঙ্কারে হামলা করেছে, ফলে যুদ্ধটা আরও একটু ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা বিশ্বজুড়ে কম বেশি সব দেশের শেয়ার মার্কেটকেই ধসিয়ে দিয়েছে। আর অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী এই রকম পরিস্থিতিতে সোনার দাম বাড়ার কথা, কারণ আমরা সবাই জানি যখনই কোনো আন্তর্জাতিক সংকট বা অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়, তখন অধিকাংশ ইনভেস্টররাই শেয়ার মার্কেট থেকে টাকা তুলে নিরাপদ ইনভেস্টমেন্ট হিসাবে সোনা কিনতে শুরু করে। ফলে সোনার দাম বাড়তে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গত কয়েক মাসে এত কিছু সত্ত্বেও সোনার দাম বরং উল্টে কমে যাচ্ছে। যদি আমরা সোনার গ্রাফ দেখি, তাহলে দেখব 2026 সালের জানুয়ারিতে সোনা তার সর্বোচ্চ দামে পৌঁছেছিল প্রতি 10 গ্রামে 1,83,000 টাকায়। আর তারপর থেকে সোনার দাম প্রায় 28% কমে গেছে। আর এটা কখন হচ্ছে? যখন বিশ্বে বৈশ্বিক সংকট চলছে, যুদ্ধ চলছে, তবুও সোনার দাম কমছে। মানে যখন সোনার দাম বাড়ার কথা, তখন উল্টে কমে যাচ্ছে। কেন? কিছু ভারতীয় ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আসলে সোনার দাম নিয়ে একটা গ্লোবাল কনস্পিরেসি বা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আর এই পুরো ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে আমেরিকা। কিন্তু কিভাবে হচ্ছে এই ষড়যন্ত্র, সেটাই আলোচনা করে দেখব। তবে তার আগে এখানে একটা কথা বলে নিই। সোনা অবশ্যই একটা মূল্যবান সম্পদ, কিন্তু জরুরি পরিস্থিতিতে সঠিক আর্থিক সুরক্ষা, মানে সময় মতো হাতে টাকা থাকাটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। আর জরুরি পরিস্থিতি যে কোনো কিছু হতে পারে ব্যবসায় বড় কোনো লোকসান, বা অন্য কোনো জরুরি প্রয়োজনে টাকার দরকার, বা হতে পারে হাসপাতালের খরচ। এদের মধ্যে চিকিৎসার খরচ কিন্তু সবচেয়ে বেশি মারাত্মক। পরিবারের কোনো একজনের গুরুতর অসুখ সেই পরিবারের বহু বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ করে দিতে পারে। সেক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি সামাল দিতে পারে একমাত্র হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা। তবে কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা নয়। বর্তমানে এমন কিছু প্ল্যান রয়েছে যেখানে ব্লাড প্রেশার, অ্যাজমা এবং হার্নিয়ার মতো কিছু অসুখের ক্ষেত্রেও প্রথম দিন থেকেই কভারেজ পাওয়া যায়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিছু প্ল্যানে হাসপাতালের সরঞ্জাম যেমন গ্লাভস, সিরিঞ্জ,
পিপিই কিটের খরচ সবটাই কভার করা থাকে। এমনকি কিছু প্ল্যানসে আবার হেলথ ম্যানেজারের সুবিধাও পাওয়া যায়, যিনি কাগজপত্র থেকে শুরু করে ইন্স্যুরেন্স ক্লেম পর্যন্ত পুরো প্রক্রিয়ায় আপনাকে সহায়তা করবে। তবে শুধুমাত্র অসুখ নয়, কোনো দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে যদি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য আর না থাকেন, তাহলে কি হবে? সংসার খরচ, ইএমআই, সন্তানের পড়াশোনা, এর সব কিছু কীভাবে চলবে? তাই টার্ম ইন্স্যুরেন্সও সমান গুরুত্বপূর্ণ। আর টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি যত কম বয়সে প্ল্যান নেবেন, আপনার প্রিমিয়াম তত কম হবে। তাই হেলথ ইন্স্যুরেন্স হোক বা টার্ম ইন্স্যুরেন্স, কম বয়সে প্ল্যান নিলে তুলনামূলকভাবে কম প্রিমিয়ামে ভালো কভারেজের সুযোগ থাকে। প্রিমিয়াম শুরু হতে পারে মাসে মাত্র 400-500 থেকে, আর এর মাধ্যমে পলিসির শর্ত অনুযায়ী আপনি লক্ষ টাকা এমনকি কোটি টাকা পর্যন্ত কভারেজ পেতে পারেন। আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়েছি, সেখানে আপনি বিশ্বস্ত ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন প্ল্যান তুলনা করে নিজের জন্য সঠিক প্ল্যানটি বেছে নিতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি অনলাইনে এই প্ল্যানগুলো কেনেন, তাহলে 15% থেকে 25% পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। লিঙ্ক ইন ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্ট। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। আলোচনার শুরুতেই আসি আমাদের সবচেয়ে বড় কনফিউশনের উত্তরে। কনফিউশনটা হলো, যখন পৃথিবী জুড়ে যুদ্ধ বিগ্রহ চলছে, তখন সোনার দাম বাড়ার বদলে উল্টে কমে যাচ্ছে কেন? দেখুন, এখানে আমাদের একটুখানি ভুল হচ্ছে। গত 5 বছরে আমরা একটা নয়, দুটো বড় বড় যুদ্ধ দেখেছি। তার মধ্যে প্রথম যুদ্ধে সোনার দাম ঠিকই বেড়েছে, আর দ্বিতীয় যুদ্ধে সোনার দাম উল্টে কমে গেছে। মানে প্রথম যুদ্ধের সময় অর্থনীতির সাধারণ নিয়ম মান্য হয়েছে, আর দ্বিতীয় যুদ্ধের সময় অর্থনীতির সাধারণ নিয়ম মান্য হয়নি। আর দ্বিতীয় ক্ষেত্রে এই ব্যতিক্রমটা হয়েছে কারণ এর পেছনে আমেরিকা যুক্তরাষ্ট্রের সুচিন্তিত পরিকল্পনা এবং ষড়যন্ত্র রয়েছে। কি ষড়যন্ত্র? চলুন সেটাই জানবো। দেখুন, ইতিহাসে দেখা যায়, যখন কোনো যুদ্ধ বা রাজনৈতিক সংকট চলে, তখন সবাই শেয়ার মার্কেট থেকে টাকা তুলে নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনা কিনতে শুরু করে, আর তখনই সোনার দামটা বেড়ে যায়। তাই 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে আপনারা জানেন, অর্থনীতির সেই সরল নিয়ম অনুযায়ী সোনার দাম একটু একটু করে বাড়তে শুরু করেছিল। একটু একটু করে বাড়ার কথা কেন বলছি? কারণ সেই সময় কেবলমাত্র ইনভেস্টররাই সোনা কিনছিলেন। কিন্তু তারপরে সোনার দাম হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করলো। কেন? কারণ তারপরে পৃথিবীর বড় বড় দেশ হঠাৎ করে টন টন সোনা কিনতে শুরু করলো। কারণ সেই সময় পৃথিবীর সব দেশের মনে একটা সাধারণ ভয় কাজ করছিল। কি সেই ভয়? আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন, রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করলো, তখন ইউক্রেনকে আক্রমণ করার অপরাধে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ওপরে ইকোনমিক স্যাংশন আরোপ করেন। স্যাংশনের মানে হলো, আমেরিকান ব্যাংকের কাছে থাকা রাশিয়ার প্রায় $300 বিলিয়ন ফ্রিজ করে দেওয়া হলো। অর্থাৎ আমেরিকান ব্যাংকে রাশিয়ার যত ডলার ছিল, রাশিয়া সেই ডলারকে আর ব্যবহার করতে পারবে না। এটাই হলো স্যাংশন। আমরা সবাই জানি, পৃথিবীর সব দেশকেই মার্কিন ডলারের মাধ্যমে গ্লোবাল ট্রেড বা ব্যবসা বাণিজ্য চালাতে হয়, আর সেই কারণেই সব দেশের মতো রাশিয়াও তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের একটা বড় অংশ মার্কিন ডলারে মার্কিন ব্যাংকে জমা রেখেছিল, যেমনটা সব দেশই রাখে। আর রাশিয়ার বিশ্বাস ছিল, যেহেতু ডলার একটা আন্তর্জাতিক মুদ্রা, তাই আমেরিকা কোনো অবস্থাতেই তাদের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাকে কোনো পরিস্থিতিতেই নষ্ট করবে না। কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টোটা। জো বাইডেন আমেরিকার ব্যাংকে জমা রাখা রাশিয়ার $300 বিলিয়ন বাজেয়াপ্ত করে নিল, যার ফলে রাশিয়ার আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য রীতিমতো সংকটে পড়ে যায়। আপনারা মনে করতে পারবেন, সেই সময় রাশিয়া বাধ্য হয়ে ভারতের সঙ্গে রুপিতে ব্যবসা করছিল, আর চীনের সঙ্গে চীনা ইউয়ানে ব্যবসা করছিল। তারপরেও রাশিয়ার মতো এত বড় অর্থনীতির পক্ষেও আমেরিকান স্যাংশন সামাল দেওয়াটা বেশ মুশকিল হয়ে গেছিল। আর রাশিয়ার এই পরিণতি দেখে বিশ্বের সব দেশ তখন একটা বড় শিক্ষা নেয়। তারা ভাবতে শুরু করে, যদি আজ রাশিয়ার মতো বড় শক্তির সঙ্গে এমনটা হতে পারে, তাহলে আগামীকাল আমাদের সঙ্গেও এমনটা হতে পারে। আর সেখান থেকেই শুরু হলো এক ধরনের গ্লোবাল আতঙ্ক। আর সেই আতঙ্ক থেকে
থেকেই পৃথিবীর প্রতিটা দেশ যতটা পারল ডলারের ওপরে তাদের নির্ভরতা কমাতে শুরু করলো। ফলে বিশ্বের প্রায় সবকটা দেশের কেন্দ্রীয় ব্যাংক তখন ডলারের বিকল্প হিসাবে ব্যাপক পরিমাণে সোনা কেনা শুরু করলো। চীন প্রায় 350 টন, পোল্যান্ড 320 টন, তুরস্ক 220 টন এবং ভারত প্রায় 130 টন সোনা সেই সময় কিনে তাদের রিজার্ভ বাড়ালো। যার ফলে মাত্র 3 বছর আগে যেখানে বিশ্বের মোট বৈদেশিক রিজার্ভের মাত্র 16% ছিল সোনা, সেখানে মাত্র 3 বছরের মধ্যেই সেই অংশ বেড়ে 27% পৌঁছে গেল। আর বিশ্বব্যাপী সোনার চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে 10 গ্রাম সোনার দাম 70,000 টাকা থেকে সরাসরি 1,70,000 টাকায় গিয়ে পৌঁছলো। আর এই সময়টাতেই সোনার দাম প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল দেখে সাধারণ খুচরো বিনিয়োগকারীরা তখন একটা বড় ভুল করে বসে। সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সোনা কিনতে শুরু করে। রিটেল ইনভেস্টররা গোল্ড ইটিএফ মানে সোনার শেয়ারে অন্ধের মতো টাকা ঢালতে শুরু করে। আর চাহিদা বেড়ে যাওয়ার ফলে বাজারের সাধারণ নিয়ম অনুযায়ী সোনার দাম আরও বাড়তে শুরু করলো। আর সোনার দাম আরও বাড়ছে দেখে সাধারণ মানুষ আরও বেশি বেশি করে সোনা কিনতে শুরু করলো। এভাবে সোনার দামের ঊর্ধ্বগতি শুরু হলো, যার ফলে 2026 সালের জানুয়ারিতে সোনা তার সর্বোচ্চ দামে গিয়ে পৌঁছলো। প্রতি 10 গ্রামের দাম 1,83,000 টাকায় গিয়ে পৌঁছলো। এই দামটা সর্বকালের সর্বসময়ের রেকর্ড দাম। আশা করি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে সোনার দাম কেন বাড়লো সেটা ঠিকঠাক ব্যাখ্যা করা গেল। আর এখান থেকেই শুরু হলো আমেরিকার আতঙ্ক। আমেরিকানরা ভাবতে শুরু করলো এভাবে সব দেশ যদি ডলারের বদলে সোনা কিনতে শুরু করে, মানে ডলারের সঞ্চয় না বাড়িয়ে যদি সোনার সঞ্চয় বাড়াতে থাকে, তাহলে ডলারের ভবিষ্যৎ কি হবে? আর এটা নিয়েই আমেরিকার মাথায় প্রথমে দুশ্চিন্তা শুরু হলো, আর তারপর শুরু হলো রীতিমতো আতঙ্ক। কারণ আমেরিকা যে কটা বিষয় দিয়ে সারা পৃথিবীর ওপরে দাদাগিরি করে তার মধ্যে অন্যতম হলো তাদের মার্কিন ডলার। এই মার্কিন ডলার দিয়েই পৃথিবীর সমস্ত ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় বলেই আমেরিকা আজও পৃথিবীর সব দেশের ওপরে দাদাগিরি করতে পারে। আর তাই ডলারকে বাঁচাতে আমেরিকা এমন একটা কিছু করতে চাইলো যাতে পৃথিবীর সব দেশ আবারও সোনার বদলে ডলার কিনতে শুরু করে। বলা ভালো, ডলার কিনতে বাধ্য হয়। আর সেই অভিসন্ধি থেকেই সেই সময়ের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামান্য অজুহাতেই ইরানের ওপরে হামলা চালালো। প্রাথমিকভাবে অনেক বড় বড় ভূরাজনৈতিক বিশেষজ্ঞরাও আমেরিকার ইরান আক্রমণের পেছনে যে ডলার আর সোনার সমীকরণ রয়েছে সেটা কিন্তু বুঝে উঠতে পারেনি। তাই যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপরে হামলা চালালো তখন শুরুতে অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী সোনার দাম আবারও কিছুটা বাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কারণ অর্থনীতির সাধারণ হিসেব অনুযায়ী যে কোনো যুদ্ধকালীন সময়ে সোনার দাম তো বাড়ারই কথা, কিন্তু এবার ঠিক তার উল্টোটা ঘটলো। সোনার দাম বাড়ার বদলে কমতে শুরু করলো। কিন্তু কেন? এর কারণ হলো এই যুদ্ধে এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল যা সাধারণত খুব কম যুদ্ধেই দেখা যায়। এই যুদ্ধে ইরান সরাসরি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। আর হরমুজ প্রণালীর মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো থেকে পৃথিবীর নানান দেশে তেল বা অপরিশোধিত অয়েল যায়। তাই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দামে ব্যাপক ঊর্ধ্বগতি দেখা দেয়। আর তেলের দাম বাড়তেই যে সমস্ত দেশ অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আমদানির ওপরে নির্ভরশীল ছিল তাদের আমদানি ব্যয় দ্রুত গতিতে বেড়ে যেতে শুরু করে। মানে ধরুন, যেখানে কোনো দেশের তেল আমদানির খাতে বাজেট ছিল $100, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে সেই খাতে বাজেট ধরুন বেড়ে দাঁড়ালো $150। ফলে তাদের বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট বাড়তে শুরু করলো। আর যেহেতু আন্তর্জাতিক বাজারে তেলের লেনদেন শুধুমাত্র মার্কিন ডলারেই হয়, তাই তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ডলারের চাহিদাও বাড়তে শুরু করলো। মানে আগে যেখানে $100 কিনতে হচ্ছিল, এখন তাদের $150 কিনতে হচ্ছে। স্বাভাবিকভাবেই পৃথিবী জুড়ে ডলারের চাহিদা বৃদ্ধি পেল। এর সুবিধা পেল মার্কিন ডলার। মানে সোনার তুলনায় ডলার শক্তিশালী
শক্তিশালী হয়ে গেল। শুধু তাই নয়, এই যুদ্ধের প্রভাব আরও একটা জায়গায় গিয়ে পড়ল, মানে এশিয়ার বহু দেশের অর্থনীতি রীতিমতো চাপের মুখে পড়তে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে তেল কেনার জন্য ডলারের অভাবে তুরস্ক নামক দেশটা তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভে যে সোনা কিনেছিল তার একটা বড় অংশই বিক্রি করে দিতে বাধ্য হলো। অন্যদিকে চীন এবং ভারতের মতো বড় দেশগুলোর মুদ্রার মান দ্রুত গতিতে কমতে শুরু করলো, মানে ডলারের তুলনায় রুপির দাম পড়ে গেল, মানে রুপির তুলনায় ডলার শক্তিশালী হয়ে গেল। অর্থাৎ আমেরিকার ইরান আক্রমণের ফলে সবচেয়ে বেশি লাভবান হয় যুক্তরাষ্ট্র। তবে শুধু তেল নয়, আরও একটা গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক যারা এতদিন ধারাবাহিকভাবে সোনা কিনছিল, তারাও সেই সোনা কেনা কমিয়ে দিল বা বন্ধ করে দেয়, কারণ তাদের নিজেদের অর্থনীতি তখন রীতিমতো চাপের মুখে পড়ে গেছিল। ফলে তারা নতুন করে সোনা কেনার পরিবর্তে আবার ডলার কেনা শুরু করে, কারণ তেলের আমদানি বিল তো ডলারেই পরিশোধ করতে হবে, আর সেই বিল আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছিল। আশা করি এই অবধি বিষয়টা বুঝলেন। তার মানে এই এতক্ষণের আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই এটা উপলব্ধি করতে পারছেন যে সোনার দামের যে বড় উত্থানটা শুরু হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলির ব্যাপক হারে সোনা কেনা। আর বর্তমানে যে দাম কমেছে তার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই কেন্দ্রীয় ব্যাংকগুলোরই, কারণ তেলের জরুরি পরিস্থিতির কারণে তাদের আবার ডলারের দিকে গিয়ে ঝুঁকতে হয়েছে। বলা ভালো, তারা ডলারের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে। আর আমেরিকা ঠিক এটাই কিন্তু চাইছিল। আমেরিকা চাইছিল সব দেশ সোনা কেনা বন্ধ করে দরকারে সোনা বেচে দিয়ে ডলার কিনুক। ফলে ডলারের দাম বাড়ছিল আর সোনার দাম হঠাৎ করে কমতে শুরু করছিল। এইভাবে সোনার দাম কমতে কমতে প্রায় 13% মতো সোনার দাম কমে যায়, আর ডলার আবার আগের মতো শক্তিশালী হয়ে উঠছে দেখে মাঝখানে বেশ কিছুদিন আমেরিকা যুদ্ধ থামিয়ে দিয়েছিল, মানে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। ফলে সোনার দাম কিছুটা হলেও স্থিতিশীল হয়েছিল মাঝখানে। কিন্তু গত কয়েক মাসে আমেরিকা আবারও ইরান আক্রমণ শুরু করেছে। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আবারও একই রকমের ভয় ঢুকে গেছে। ফলে তারা সোনা কেনা বন্ধ রেখে প্রয়োজনে সোনা বিক্রি করে আবারও ডলার কিনতে শুরু করেছে। আর এই সব কারণে সোনার দাম আবারও ক্রমাগত পড়তে শুরু করেছে এবং দাম প্রায় 28% পর্যন্ত পড়ে গেছে। আর এভাবে আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে আমেরিকার সুদূর প্রসারী ষড়যন্ত্রের ফল হিসাবে আমেরিকার তৈরি করা যুদ্ধ ষড়যন্ত্রের শিকার হয়ে আমেরিকান ডলারের দাম অনেকখানি বেড়ে গেছে আর সোনার দাম হঠাৎ করে অনেকখানি কমে গেছে। আর আগে থাকতেই এই সমস্ত কিছু জানা থাকার কারণে সোনার দামের এই ওঠা পড়ার সময়ে সোনা কেনাবেচা করে বিরাট অঙ্কের মুনাফা করেছে আমেরিকার বড় বড় ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো। আর আমাদের মতো ছোট ইনভেস্টররা এই ফাঁদে পা দিয়ে বসে আছে। আপনি শুনলে অবাক হবেন, এই মুহূর্তে প্রায় 298 টন সোনা গোল্ড ইটিএফ এর মাধ্যমে কেনা হয়েছে, যার পুরোটাই এখন লোকসানে রয়েছে। অর্থাৎ যে দামে কেনা হয়েছিল এখনকার দাম তার তুলনায় অনেকখানি কম। এর মানে লক্ষ লক্ষ মানুষ যে বিপুল পরিমাণে গোল্ড ইটিএফ কিনেছে তাদের বেশিরভাগই এখন লোকসানের অবস্থায় রয়েছে। আর এই মানুষগুলো কারা? তাদের বেশিরভাগই সাধারণ বিনিয়োগকারী, যারা 2026 সালের জানুয়ারির দিকে যখন সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে ছিল অথবা তার আগে ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময়ে সোনার দামে যে ঊর্ধ্বগতি বা র্যালি চলছিল, তখন তারা অজান্তেই কিছুটা আমেরিকার ষড়যন্ত্রের বশবর্তী হয়ে আর কিছুটা লোভের বশবর্তী হয়ে সোনায় বিনিয়োগ করেছিলেন। দাম যেহেতু চরচর করে বাড়ছিল, তাই বিপুল সংখ্যক বিনিয়োগকারী একসঙ্গে গোল্ড ইটিএফে ঢুকে পড়েছিল। আর এখন সোনার দাম প্রায় 28% কমে যাওয়ায় আতঙ্কটা এখন একটু বেশিই লাগছে। আশা করি এই পুরো বিষয়টা আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলতে পারলাম। এখন প্রশ্ন হলো, এখন আমাদের কি করা উচিত? এখন সোনা ধরে রাখবেন নাকি বেচে দেবেন? দেখুন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথমে আমাদের একটু ঠান্ডা মাথায় বিষয়টাকে ভাবতে হবে। সোনা নিয়ে এমনিতেই একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিটাকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে
করতে হলে সবার আগে আমাদের আতঙ্ক থেকে বেরিয়ে এসে সোনাকে লজিক্যালি বা যুক্তির দৃষ্টি দিয়ে দেখতে হবে। আর তাই প্রথমে সোনার এই চার্টটি দেখুন। খেয়াল করুন, সোনার দাম হঠাৎ করে বাড়তে বাড়তে 2026 সালের জানুয়ারি নাগাদ সর্বোচ্চ দামে মানে প্রতি 10 গ্রাম রেকর্ড দাম 1,83,000 টাকায় পৌঁছে যায়। আর তারপর থেকে সোনার দাম হঠাৎ কমতে কমতে প্রায় 28% কমে গেছে, যেটা নিয়েই মূলত এখনকার আতঙ্ক। এখন আপনি যদি সোনার বর্তমান দামকে 2026 সালের জানুয়ারি মাসের সর্বোচ্চ দামের তুলনায় তুলনা করেন, তাহলে পরিস্থিতি সত্যিই ভয় পাওয়ার মতো, কারণ সোনার দাম প্রায় 28% কমে গেছে। কিন্তু একই সময়ে আপনি যদি আজকের সোনার দামকে 2020 সালের সোনার দামের সঙ্গে তুলনা করেন, তাহলে দেখবেন সোনার দাম আসলে প্রায় 128% বৃদ্ধি পেয়েছে। তার মানে গত 5 বছরে সোনার দাম আপনাকে কিন্তু একটা বিরাট অঙ্কের মানে প্রায় 128% রিটার্ন দিয়েছে। অতএব প্রথমেই মাথার মধ্যে এই হিসাবটা রাখুন যে সোনা লং টার্মে কাউকেই কিন্তু ঠকায় না। এখন সোনা আপনি বেচে দেবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, যে কারণে আমি সোনা কিনেছিলাম সেই কারণটা কি এখন বদলে গেছে? দেখুন, আমি বলতে চাইছি আপনি কিছু একটা মনে করে তো সোনা কিনেছিলেন, তাই আপনার কেনার কারণ এবং বিক্রি করার কারণ সবসময় কিন্তু একই হওয়া উচিত। সেক্ষেত্রে আপনাকে 3টি বিষয় একসঙ্গে যাচাই করে দেখতে হবে। প্রথম প্রশ্ন, আপনি কি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সোনা কিনেছিলেন নাকি দ্রুত রিটার্ন পাওয়ার জন্য সোনা কিনেছিলেন? আপনি যদি পরিবারের অ্যাসেট হিসাবে সোনা কিনে থাকেন, তাহলে আপনি আপনার সেই অবস্থানে থাকুন। লং টার্মে সোনার দাম কখনো কিন্তু কমে না। গোল্ড ইজ অলওয়েজ গোল্ড, যেটা আমি কিছুক্ষণ আগে চার্ট দিয়ে ব্যাখ্যা করে আপনাকে দেখিয়েছি যে 2000 সালের দামের তুলনায় এখনকার সোনার দাম হিসেব করলে দেখবেন 128% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ লং টার্মে সোনার দাম কখনোই কমে না এবং সোনা চিরকালই আমাদের পরিবারের অ্যাসেট। আশা করি এটা বুঝিয়ে বলতে পারলাম। এবার দ্বিতীয় প্রশ্ন, যে কারণে আপনি সোনায় বিনিয়োগ করেছিলেন সেই কারণগুলো এখনও কি রয়েছে? দেখুন, পৃথিবীর কম বেশি সব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখনও কিন্তু সোনা কিনছে, একটু কম হলেও কিনছে, আবারও সোনা কিনবে। বিশ্বের মোট ঋণের পরিমাণ এখনও কিন্তু বাড়ছে। তাই যুক্তি দিয়ে দেখলে বোঝা যায় সোনার পেছনে যে লং টার্ম স্ট্রাকচারাল রিজনস বা দীর্ঘমেয়াদী কাঠামোগত কারণগুলো আগেও ছিল, সেই কারণগুলো এখনও রয়েছে। শুধু 1 বছরের মধ্যে সোনার দামটা কিছুটা কমেছে এই মাত্র। অতএব যুক্তি বলছে কয়েক বছর পর থেকে সোনার দাম আবারও বাড়বে, বাড়তেই হবে। হ্যাঁ, হয়তো কিছুটা সময় লাগতে পারে, 1 বছর বা 2 বছর লেগে যেতে পারে, কিন্তু ইতিহাস বলছে সোনার দাম কখনো কমে না। আর শেষ প্রশ্ন, আপনি যে টাকা সোনায় বিনিয়োগ করেছেন সেই টাকাটা কি এই মুহূর্তে আপনার খুব প্রয়োজন? যদি আপনার টাকার খুবই প্রয়োজন হয়, তাহলে আমি বলবো প্রয়োজনটা সবার আগে। তাই দাম যাই থাকুক, আপনি সোনা বিক্রি করে অবশ্যই আপনার প্রয়োজনটাকে সবার আগে মেটাতে পারেন। কিন্তু যদি সেই টাকা এই মুহূর্তে ততটা বড় প্রয়োজন না থাকে, তাহলে শুধুমাত্র কাগজে থাকা লোকসানটাকে বাস্তবের লোকসানে পরিণত করে সোনা বিক্রি করার কোনো কারণই নেই। বরং সোনাকে ধরে রাখুন। সোনাটা ধরে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। আশা করি এই পুরো বিষয়টা আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে বলতে পারলাম। এখন এরপরও যদি এ বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন। আমি সবার কমেন্টই যথাসম্ভব পড়ি এবং যথাসম্ভব আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করব। আর শুরুতে যেটা বলছিলাম, আপনি যদি একাধিক বিশ্বস্ত ইন্স্যুরেন্স পার্টনারদের বিভিন্ন প্ল্যান তুলনা করে অনলাইনে 15% থেকে 25% ডিসকাউন্টে আপনার নিজের এবং আপনার পরিবারের জন্য সেরা টার্ম প্ল্যান বা হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান বেছে নিতে চান, তাহলে ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। আর এরকম রিসার্চ বেস ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।